হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে ডাব্লিউপিএসসি গতকালই কিন্তু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তার ওয়েবসাইটে প্রকাশ করেছে। কিসের? সেটা হলো এমভিআই মানে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের পরীক্ষার জন্য কিন্তু রিক্রুটমেন্টের জন্য 2024-এর রিক্রুটমেন্টের জন্য নতুন করে কিন্তু একটা ইন্ডিকেটিভ নোটিশ প্রকাশিত করেছে। ঠিক আছে, তো এখন আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরব যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর যেটা আছে, বিশেষ করে নন টেকনিক্যাল যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, সেটা হওয়ার জন্য বা সেটার পরীক্ষায় বসার জন্য তোমাকে তোমার কি কি যোগ্যতা থাকতে হবে, মানে যেটা কিনা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তাই না? এডুকেশনাল কোয়ালিফিকেশান কি দরকার সেটা সম্বন্ধে আমরা জানবো। বয়স মানে এজ ক্রাইটেরিয়া কি আছে সেটাও সম্বন্ধেও জানবো। তারপরে যে পরীক্ষাটা কন্ডাক্ট করে এমভিআই এর জন্য ডাব্লিউবিপিএসসি, তার কি সিলেবাস থাকে, ঠিক আছে? তার কি সিলেবাস থাকে, এক্সাম প্যাটার্ন মানে কত মার্কসের থাকে কোশ্চেন, কতগুলো কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু ডিসকাস করব। তারপরে প্রথম অবস্থাতে এমভিআই একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর প্রথমে চাকরিতে জয়েন করার পরে সে কত বেতন পায়, স্যালারি কত হয় সেটা ডিসকাস করব, এবং পোস্টিং, তার প্রমোশন কীরকম থাকে, এবং জব প্রোফাইল মানে জব ডেসক্রিপশনটা কিন্তু আমরা একটু দেখে নেব। ঠিক আছে, দেখে নেই চলো। গতকাল যেই ইন্ডিকেটিভ নোটিশটা প্রকাশিত করেছিল সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো এটা, তাই না? যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত 17/2024 কি বলেছে যে নেম অফ দ্য পোস্ট কি, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর। এখানে কিন্তু অবশ্যই এটা লক্ষণীয় যে নন টেকনিক্যাল কিন্তু, হ্যাঁ, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর থাকে দুই রকম, একটা হলো নন টেকনিক্যাল, একটা হয় টেকনিক্যাল। তো এইবারে যে 2024-এ যেই নিয়োগটা হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, তার কিন্তু নন টেকনিক্যাল যেই মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর যারা হবে তাদের নিয়োগ কিন্তু হচ্ছে। তো ইন্ডিকেটিভ নোটিশে এটা বলা আছে যে ভ্যাকান্সি, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ফিজ, ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবল শর্টলি ইন দ্য ওয়েবসাইটস কমিশন। মানে কিছুদিনের মধ্যে কিন্তু ডিটেল যে নোটিফিকেশন আছে সেটা কিন্তু ওয়েবসাইটে ডাব্লিউপিএসসি প্রকাশিত করবে। ঠিক আছে, আচ্ছা এমভিআই মানে নন টেকনিক্যাল যে পার্টটা আছে, নন টেকনিক্যাল এমভিআই, তাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি দরকার আছে যে এই পরীক্ষায় বসতে পারার জন্য। তো প্রথমেই কি বলা আছে, মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি, মানে ব্যাচেলার ডিগ্রি কিন্তু হতে হবে, মানে একটা গ্র্যাজুয়েশন লাগবে। সেটা কিন্তু যে কোনো ট্রেন্ডে হতে পারে, যেহেতু এটা নন টেকনিক্যাল বলা আছে, কোনো বিশেষ করে কিন্তু কোনো বিশেষ গ্র্যাজুয়েশন কিন্তু দরকার নেই। ঠিক আছে, সবাই করতে পারে। আচ্ছা, বলেছে কি মাস্ট হ্যাভ দ্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তাহলে এইখানে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি ছাড়াও ওর কিন্তু একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের দরকার হবে। সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা কি আছে সেটা আমরা আবার দেখে নিব। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি বলা আছে, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, মানে সব জেনারেল যেসব ক্যাটাগরি, জেনারেল বলতে কি এখানে সব রকমের ক্যাটাগরি, জেনারেল, এসসি, ওবিসি যারা আছে তাদের জন্য শুধু এক্সেপ্ট কি বলা আছে, এক্সেপ্ট গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং আদার হিল ট্রাইবস, শিডিউল ট্রাইবস, এদের বাদ দিয়ে সবার কিন্তু 170 সেন্টিমিটার হাইট হওয়াটা বাঞ্ছনীয়। ঠিক আছে, চেস্ট কত হতে হবে, চেস্ট হতে হবে 86 সেন্টিমিটার উইথ এক্সপেনশন অফ 5 সেন্টিমিটার, মানে 86 চেস্টের মাপ হতে হবে, কিন্তু তারপরে কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ঠিক আছে, তার মানে কি 86 প্লাস 5 যদি করি তাহলে 91 টোটাল, মানে চেস্ট ফোলানোর পরে সেটা কিন্তু 91 অবশ্যই হতে হবে। ঠিক আছে, আর ওয়েটের কথা বলা আছে কি প্রপোর্শনেট টু হাইট অ্যান্ড এজ অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড, মানে হাইট ওয়েট একটা রেশিও থাকে, আমরা জানি সেই হাইট ওয়েট রেশিও মতো কিন্তু থাকতে হবে। আচ্ছা, গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং আদার হিল ট্রাইবস এবং কি বলেছে শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটসদের জন্য হাইট কিন্তু হতে হবে 160 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার কম হাইট হলে পরেও হবে।
আর 80 সেন্টিমিটার, যেটা বললাম চেস্টের ব্যাপারটা, 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং এক্সপ্যানশন কিন্তু 5 সেন্টিমিটার হতে হবে। অতএব 86 সেন্টিমিটার আফটার এক্সপ্যানশন সেটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, কম্পালসারি রিকোয়ারমেন্ট আরও কি আছে? যেরকম ছিল কি গ্র্যাজুয়েশনের ব্যাপারটা ছিল, আরও কিন্তু ব্যাপারটা আছে, সেটা কি এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। অবশ্যই কিন্তু তাকে বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, বলেছে কি যারা নেপালি, যাদের মাদার টাং নেপালি, তাদের জন্য কিন্তু এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল নয়। আচ্ছা, এই যে এই কন্ডিশনটা যেটা কিনা বললাম যে লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে বাংলা, তাহলে সেটা কিন্তু ইন্টারভিউর সময় অবশ্যই চেক করা হবে। ঠিক আছে? যে ক্যান্ডিডেট সেটা পারছে কিনা বলতে। আচ্ছা, এখন আমরা দেখে নিব যে একজন এমভিআই ইন্সপেক্টর, নন টেকনিক্যাল বা টেকনিক্যাল ক্ষেত্রেও তাই হয়, যে তারা কত স্যালারি পায়, মানে জয়েন করার পরে প্রথম অবস্থাতে তারা কীরকম স্যালারি পায় সেটা কিন্তু আমরা দেখে নিব। তো বলেছে কি পে ব্যান্ড 3 থাকে এবং আর গ্রেড পের কথাটি 3900 3900 গ্রেড পে যদি হয় তাহলে কিন্তু তার লেভেল 10 হয়। ঠিক আছে? গ্রুপ বি লেভেল 10 অফিসার হয়। আচ্ছা, বেসিক পে 32,100, ডিএ 14% রেটে, বর্তমান রেট কত ডিএর 14%, সেই রেটে কিন্তু 4,494 এবং বর্তমানে এইচআরের যে রেট আছে সেটা হলো কত পার্সেন্ট, বেসিকে 12%, সেই রেট অনুযায়ী 3,852 এবং যদি সে মেডিকেল অ্যালাওয়েন্স পায়, ঠিক আছে, যদি সে মেডিকেল স্কিমে থাকে তাহলে কিন্তু সে কিন্তু 500 টাকা পায় না। যদি মেডিকেল অ্যালাওয়েন্স সে পায় তাহলে 500 টাকা পায়, যদি সে মেডিকেল স্কিমে থাকে তাহলে কিন্তু পায় না। ব্যাপারটা এটা লক্ষণীয়। যদিও প্রথম অবস্থাতে সে কিন্তু 500 টাকাটা পাবে। তাহলে টোটাল গ্রস স্যালারি হয় হলো কত, 40,000, বর্তমানে 40,946 টাকা কিন্তু গ্রস স্যালারি পাবে প্রথম অবস্থাতে একজন এমভিআই ইন্সপেক্টর। ঠিক আছে? আচ্ছা, বয়সের সীমা কত? পরীক্ষায় বসতে গেলে বয়সের সীমা কিন্তু ম্যাক্সিমাম 39। ঠিক আছে? একজন ইউআর ক্যান্ডিডেট যদি মনে করো যে একজন ইউআর ক্যান্ডিডেটের জন্য 39 কিন্তু ম্যাক্সিমাম, তারপরে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে না। আর বয়সের ছাড় থাকে, যেরকমটা সব পরীক্ষার ক্ষেত্রেই থাকে ওয়েস্ট বেঙ্গলের, যে 5 বছরের এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকে এবং 3 বছরের ছাড় থাকে কাদের জন্য, ওবিসিদের জন্য। আর বয়স 45 বছর বয়স পর্যন্ত কিন্তু পরীক্ষায় বসতে পারে কারা, পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা। ঠিক আছে? পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা। আচ্ছা, তারপরে সিলেবাস। ঠিক আছে? পরীক্ষার যে সিলেবাস আছে এবং এক্সাম প্যাটার্ন আছে সেটা বলতে গেলে কি বলা যায় যে পরীক্ষা যখন হয় মানে 2টা পার্টে হয়, একটা হলো পার্ট 1, একটা পার্ট 2। তা পার্ট 1 যেটা আছে সেটা কিন্তু রিটেন টেস্ট, মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকে তাতে। ঠিক আছে? যেটা পরীক্ষায় আমরা দেই গিয়ে রিটেন টেস্ট, সেটা অবজেক্টিভ টাইপ থাকে, অফলাইন পরীক্ষা হয়। এটা হলো গতবার, মানে গতবার বলতে 2018 এবং 19-এ যেরকমটা হয়েছিল সিলেবাস, সেটা কিন্তু আমি ডিসকাস করছি। ঠিক আছে? এইবারে ডিটেল নোটিফিকেশন দেয়নি, তবে আশা করা যায় যে এরকম ফরম্যাটই কিন্তু থাকবে। ঠিক আছে? সাবজেক্ট কি আছে? সাবজেক্ট জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে জেনারেল স্টাডিজের মধ্যে পড়ে যাবে কি, সায়েন্সের পার্টটা পড়বে অবশ্যই, তারপরে পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এইসব কিন্তু চলে আসবে। তারপরে কিছু স্ট্যাটিক জিকের পোর্শনটা আছে সেটাও কিন্তু জেনারেল স্টাডিজের মধ্যে চলে আসবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ভাইটাল পার্ট প্লে করে এই পরীক্ষার এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে? এই পরীক্ষার ক্ষেত্রে তাহলে এই পার্ট থেকে কত কোশ্চেন থাকছে, 75টা কোশ্চেন থাকে। আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 2 নাম্বার করে মার্কস থাকে, 2 নাম্বার করে। ঠিক আছে? তাহলে 75-এর জন্য আমার কত হচ্ছে, 150 কিন্তু হয়ে যাচ্ছে এই জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই পার্টটা থেকে কিন্তু 150 নাম্বার তোমাদের থাকবে এই পরীক্ষাতে। এবং অ্যারিথমেটিক, ঠিক আছে, অ্যারিথমেটিক অঙ্কের মধ্যে শুধু অ্যারিথমেটিক পার্টটা কিন্তু এখানে থাকে, তার থেকে 25টা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস কিন্তু বরাদ্দ থাকে। অতএব টোটাল 50 নাম্বার কিন্তু থাকে শুধু অ্যারিথমেটিকের পোর্শন থেকে। তাহলে টোটাল 150 প্লাস 50 টোটাল মার্কস কিন্তু হয়ে যাচ্ছে 200।
ঠিক আছে, তাহলে 200 মার্কসের পরীক্ষা, 100টা কোশ্চেন এবং 90 মিনিট মানে 1 ঘন্টা 30 মিনিটের কিন্তু সময়সীমা থাকে পরীক্ষার জন্য। ঠিক আছে, আচ্ছা পার্ট 2 এর কথা বললাম। পার্ট 2 ইন্টারভিউ। পরীক্ষায় যদি মানে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাও তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউয়ের আগে তখন কিন্তু জানানো হয় যে কত নম্বরের ইন্টারভিউ থাকবে। কিন্তু গত বছরের মানে 2019 বা 18-র ক্ষেত্রে দেখা গেছে যে 50 নম্বরের কিন্তু ইন্টারভিউ ছিল। ঠিক আছে, টোটাল মানে ফাইনাল মেরিট কিন্তু লাস্টে পিএসসি প্রকাশ করে। তো পার্ট 1 এবং পার্ট 2 কম্বাইন করে যত মার্কস আসছে সেই মার্কসের উপর ভিত্তি করে কিন্তু কাট আপটা থাকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখে নেব পোস্টিং এবং জব ডিটেলস। আচ্ছা তাহলে এমভিআইরা, ধরো এমভিআই চাকরি পাওয়ার পরে কোথায় পোস্টিং হয়? এমভিআইরা নন টেকনিক্যাল যে হয় ব্যাপারটা, সব নন টেকনিক্যাল সবাই কিন্তু আরটিওতে পোস্টেড থাকে মেইনলি। ঠিক আছে, তা আরটিও কি জিনিস? আরটিও হলো রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস। ঠিক আছে, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস। এই রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসগুলো কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু থাকে একটা রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস, সেইখানে কিন্তু এরা পোস্টেড থাকে। আর তাছাড়াও ওরা কিন্তু এমভি চেকপোস্ট মানে মোটর ভেহিক্যাল চেকপোস্ট যেগুলো থাকে রাজ্যের বিভিন্ন জায়গায় মোটর ভেহিক্যাল চেকপোস্ট থাকে, সেখানেও কিন্তু কখনো কখনো পোস্টেড থাকে। নন টেকনিক্যাল এমভিআই যারা আছে তারাও কিন্তু মাঝে মধ্যে পোস্টেড থাকে। আচ্ছা এদের কাজ কি করতে হয়? এদের করতে হয় কি দেখে নিই কি বলা আছে। হ্যান্ডেলিং ভেহিক্যাল রিলেটেড ডকুমেন্টেশন, মানে এদের যে কাজটা হয়, যেহেতু নন টেকনিক্যাল এমভিআই, এদের কাজ কিন্তু প্রপার ডকুমেন্টেশন। ঠিক আছে, ডকুমেন্টেশন কি বলা আছে? রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স, পারমিটস, এইসব যে মানে কোনো গাড়ির বা ভেহিক্যালের যে রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে, সেই রেজিস্ট্রেশনের যে ডকুমেন্টেশন, তারপর ইন্স্যুরেন্স, গাড়ির পারমিটস, রোড পারমিটস, এইসব ব্যাপারটা কিন্তু হ্যান্ডেল করে কারা? নন টেকনিক্যাল যেই এমভিআই যারা আছে তারা কিন্তু এই ব্যাপারটা দেখে। ঠিক আছে, আচ্ছা আর কি বলা আছে? প্রসেসিং ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন। ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা অ্যাপ্লিকেশন করি কোথায়? আরটিওতে অ্যাপ্লিকেশন করি। তো আরটিওতে কি হয়? এমভিআই যারা আছে নন টেকনিক্যাল এরাই কিন্তু এই ব্যাপারগুলো দেখে। তাছাড়া তারপরে আছে এআরটিও আছে। ঠিক আছে, শেষ পর্যন্ত সেটা আরটিওর কাছে হয়ে আমরা পাই কিন্তু ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, তারপর রিনিউয়ালের ব্যাপারটাও এই দিকের কাজটাও কিন্তু এরা করে। আচ্ছা ইস্যুয়েন্স অফ ট্রেড সার্টিফিকেট অফ কিসের? মোটর ভেহিক্যাল ডিলার্স। যারা মোটর ভেহিক্যালের ডিলার থাকে তাদের কিন্তু ট্রেড লাইসেন্স, ট্রেড সার্টিফিকেট কিন্তু বের করতে হয় আরটিও অফিস থেকে। সেই ক্ষেত্রেও কিন্তু এই সব কাজগুলো কিন্তু করে কারা? এমভিআই ইন্সপেক্টররা করে। ঠিক আছে, কালেকশন অফ এমভি ট্যাক্স মানে মোটর ভেহিক্যাল ট্যাক্স, এই রিলেটেড যে ট্যাক্স কালেকশনের ব্যাপারটা থাকে সেটাও কিন্তু এমভিআই ইন্সপেক্টররা করে থাকে। ঠিক আছে, এই তো আমরা দেখে নিলাম যে এমভিআইদের কাজ কি আছে, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। আচ্ছা এইখানে আমাদের দেখা উচিত যে ডিফারেন্স কি আছে এমভিআই টেকনিক্যাল যে এমভিআই যারা আছে তাদের সাথে নন টেকনিক্যাল এমভিআই, তাদের কাজের কি পার্থক্য? এমভিআই টেকনিক্যাল যারা আছে তাদের কি হয়? ফোকাস অন দ্য মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস অফ ভেহিকলস টু এনশিওর সেফটি অ্যান্ড ফাংশনালিটি। মানে গাড়ির ক্ষেত্রে গাড়ির যে মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পার্টটা আছে সেটা কিন্তু ফোকাসে থাকে কাদের? সেটা থাকে টেকনিক্যাল এমভিআইদের। ঠিক আছে, সেফটি এবং গাড়িটা কাজ করছে কি কাজ করছে না, কোন যন্ত্রাংশ কাজ করছে না, সেটা কিন্তু ওই দিকটা দেখে কারা? টেকনিক্যাল এমভিআইরা। আর নন টেকনিক্যাল এরা কি করে? অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে এনফোর্সমেন্ট অফ টাস্ক রিলেটেড ডকুমেন্টেশন, বিভিন্ন রুলস এবং রেগুলেশনের এনফোর্সমেন্ট সেটা কিন্তু করে থাকে নন টেকনিক্যাল এমভিআইরা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখে নিব প্রমোশনের পার্টটা। এমভিআই নন টেকনিক্যাল বা এমভিআই টেকনিক্যাল তারা প্রমোটেড কিভাবে হয়? আমরা জানি কি এমভিআই যারা যখন প্রথমে এমভিআই হিসেবে তারা কাজে যোগদান করে তখন কিন্তু লেভেল 10 থাকে। তারপরে কিছু বছর চাকরি করার পরে তাহলে কিন্তু তারপরে এআরটিওতে তারা প্রমোটেড হয়, এআরটিওতে তারা প্রমোটেড হয়। আচ্ছা তখন লেভেল 12 হয়ে যায়। তারপরে তাদের কি আসে? তাদের কাজের সাথে কি বলে কাজের পারফরমেন্স এবং টেনিওর, ঠিক আছে, সেই সব দেখার বিষয় থাকে। তারপরে তারা কোন ক্যাটাগরি বিলং করে সেটা দেখার বিষয় থাকে। তারপরে তারা কি হয়?
আরটিও লেভেল 16-এ কিন্তু প্রমোটেড হয়। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এইসব পর্যন্ত কিন্তু যাওয়া যায়। সে কতদিন চাকরির সার্ভিস করলো তার উপর ডিপেন্ড করে সেটা কিন্তু সে যেতে পারে, কিন্তু সবাই কিন্তু যেতে পারে না, খুব রেয়ারলি জয়েন্ট ডিরেক্টর পর্যন্ত যাওয়া যেতে পারে। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমরা কাট অফ মার্কস, আচ্ছা কাট অফ মার্কস কত ছিল? 194 ছিল গতবার, মানে 198 ছিল। আচ্ছা 198 ছিল ইউআর এর ক্ষেত্রে, ঠিক আছে, গতবারের ফাইনাল মেরিট। তার মানে এর মধ্যে কিন্তু কি ছিল, এর মধ্যে রিটেন ছিল প্লাস ইন্টারভিউ করে টোটাল কিন্তু 198 ছিল ইউআর এর কাট অফ, ঠিক আছে। 200-250-র মধ্যে, টোটাল 250-র মধ্যে 200 প্লাস 50, 250-র মধ্যে 198 ছিল কাট অফ। তার মানে কাট অফ ছিল কিন্তু খুব হাই ছিল কাট অফ, ঠিক আছে। তার মানে আর এইবারের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি যে ভ্যাকান্সি বের করে সেটা কিন্তু আশা করা ঠিক না। খুব বেশি ভ্যাকান্সি এই চাকরির জন্য বের হয় না। তারপরেও তোমাদের কিন্তু প্রিপারেশন কিন্তু খুব ভালো মতো তোমাদের নিতে হবে, যাতে কিনা তোমরা কম ভ্যাকান্সির জন্য হলে পরেও তোমরা যাতে কিনা ভালো নাম্বার স্কোর করতে পারো, ঠিক আছে। রিটেনে তোমাদের ভালো নাম্বার স্কোর করতে হবে, তারপরে তো ইন্টারভিউতে অবশ্যই ভালো করতে হবে। তার জন্য কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। এবং আচ্ছা, তোমাদের কি বলা আছে এখানে, লিঙ্ক আমি দিয়েছি, লিঙ্ক অফ পিডিএফ অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2018 এবং 19, 2018 এবং 19-এর যে কোশ্চেন আছে সেটা কিন্তু আমি কিন্তু ডেসক্রিপশনে এবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকো, পাশে থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আজকের জন্য বাই।